আগস্টের পর থেকে ভারতের বাংলাদেশের প্রতি যে পরিমাণ আগ্রাসন, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য নিউজ মাধ্যমে বাংলাদেশের প্রতি যেই সকল অ্যাটাক করছে তারা, সেগুলো কিন্তু সত্যিই সন্দেহের জন্ম দেয় ভারতকে বাংলাদেশের প্রতি সত্যি খুবই ক্ষিপ্ত। এত বছর অর্থাৎ 15 বছরের শাসনের মধ্যে ভারত বাংলাদেশের পরম বন্ধু, এই বিষয়টা ভারত যতটা না বলেছে তার থেকেও বেশি উচ্চারণ করেছে শেখ হাসিনা, বা স্পেসিফিকলি বলতে গেলে আওয়ামী লীগের সবাই। India is a great friend of Bangladesh. 1971 they supported us, and also 75 they gave shelter. আমরা যারা সমাজ অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা পড়েছি, সেখানে খুবই সুস্পষ্টভাবে এইটা উল্লেখ রয়েছে যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে সব থেকে পরম বন্ধু আমাদের ছিল ভারত। নিঃস্বার্থভাবে ভারত আমাদের সমর্থন করেছে, সাপোর্ট করেছে। এছাড়াও 3 লক্ষেরও অধিক শরণার্থীদের ভারত তাদের দেশে জায়গা দিয়েছে। তবে এর ভিতরও এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো সত্যি আপনার আমার মাথা একদম উড়িয়ে দিবে। ভারত বাংলাদেশের পরম বন্ধু সেই 1971 থেকে, নাকি শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর থেকে, সেই সকল কিছু আজকের ভিডিওতে সুস্পষ্টভাবে জানতে পারবেন। এবং এটাও জানতে পারবেন যে আমাদেরকে ইতিহাসের কতটুকু বোঝানো হয়েছে এবং কতটুকুই বা সত্যতা রয়েছে আমাদের জানা ইতিহাসে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সময়টা আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। আমরা তখন ক্লাস 6-এ অথবা 7-এ পড়ি। সেই সময় ক্লাসের কোনো এক শিক্ষক সমাজ কিংবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটিতে খুব ভালোভাবে আমাদের এটা বোঝানোর চেষ্টা করছে যে 7ই মার্চের মহানায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে ভাষণটা দিয়েছে সেটাই ছিল আমাদের স্বাধীনতার ভাষণ, আমাদের মুক্তির ভাষণ। প্রথমত এই কথাটার মধ্যে সব থেকে বড় মিথ্যা লুকায়িত রয়েছে। আমার ফাঁসি চাই মতিউর রহমানের লেখা এই বইটিতে পড়লে প্রমাণ পাবেন যে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো প্রকার স্বাধীনতার ভাষণ দেয়নি। এই ভাষণের মূল মন্ত্রটাই ছিল 4টা দাবি এবং তার ক্ষমতায় আসার একটা দাবি। তবে 7ই মার্চের লক্ষাধিক মানুষ হয়েছিল এই কথাটি একদমই সত্য। লক্ষ লক্ষ মানুষ এই অপেক্ষায় ছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন স্বাধীনতার ভাষণ দিবে। তবে ভাষণের শেষে সবাই অনেকটাই মোহক্ষুণ্ণ হন, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণটাই সেখানে দেয়নি। তবে কেন সেখানে স্বাধীনতার ভাষণ দেওয়া হয়নি সেটা আজ পর্যন্ত অজানা। ক্ষমতার প্রতি লোভ এবং ক্ষমতার দিকে ছুটে যাওয়া যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাথে একদম রক্তে মিশে আছে। প্রথমে বলা যায় তিনি ছিলেন একজন ক্ষমতালোভী মানুষ। অলরেডি আপনারা বিভিন্ন ডকুমেন্টারিতে এইটা জেনে গিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল দেশ শাসনের প্রতি এক তীব্র নেশা। 7ই মার্চের ভাষণের সর্বশেষ দাবিটি এইটি ছিল যে জনগণের নেতার কাছেই ক্ষমতাটি তুলে দেওয়া। যদিও 1969 সালে এক মহা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানিরা এক প্রকার বাধ্য হয় পূর্ব পাকিস্তানে আবারও নির্বাচন অনুষ্ঠিত করার, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ভালো করেই জানতেন যে তার জনপ্রিয়তা ছিল সেই সময় একদম তুঙ্গে, যার ফলশ্রুতিতে তিনি হবেন সেখানকার বিজয়ী। তবে 1969-এর পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এইটা বলে দিয়েছিলেন যে নির্বাচনের ফাঁদে পা না দিতে, কারণ নির্বাচনের ফাঁদে পা দিলেই আমরা পাকিস্তানিদের বেছানো জালেই পা দিব। এবং 70-এর নির্বাচনের পরে অনেকটাই তেমনই হয়। পাকিস্তানিরা অনেকটাই গড়িমসি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় বসানো নিয়ে, এবং যেটা হওয়ার সেটাই হয়। শেখ মুজিবুর রহমান অনেকটাই খেপে যায় পাকিস্তানিদের উপরে, এবং ক্ষমতা না পাওয়ার এক আক্ষেপ জমে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিতরে। তার পরবর্তী যা হয় আমরা অনেকটাই জেনে গিয়েছি ইতিমধ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে বিভিন্ন ঘটনার পরে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971-এর 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। তবে সেই স্বাধীনতার একদম শেষ প্রান্তে এসেই ভারত আমাদের সাথে যুক্ত হয়। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। এর মাঝখানে আরও একটা ঘটনা হয়। তাজউদ্দিন আহমেদকে অনেকটাই প্রেশার করা হয় ভারতের কাছে গিয়ে সাহায্য চাওয়ার জন্য। তবে তাজউদ্দিন আহমেদ ছিলেন একজন শ্রেষ্ঠ নেতা। তিনি সেই সময় বলে দিয়েছিলেন যে ভারতের কাছে আমরা সর্বশেষ অবস্থায় যাব। কারো সাহায্য না নিয়ে যুদ্ধ বিজয় লাভের জন্যই চেষ্টা করেছিলেন তাজউদ্দিন আহমদ, এবং সেটাই হয়েছিল। আমরা যখন বিজয়ের একদমই দ্বার প্রান্তে, ঠিক সেই সময় ভারত তাদের এক বাহিনী পাঠায় এবং গঠন করা হয় মিত্র বাহিনী, এবং তারপরেই আমরা মূলত স্বাধীনতা লাভ করি। যদিও অনেক কর্নেল মেজরদের মতামত অনুযায়ী পাকিস্তানিদের অনেকটা হারিয়ে ফেলেছিল বাঙালি মুক্তিযোদ্ধারা। ভারতের সাহায্য ছাড়াই হয়তো সেই সময় বাংলাদেশ স্বাধীনতা লাভ করতে পারত।
তবে 1947 সালের পর থেকে যেহেতু ভারতের পাকিস্তানের প্রতি একটা দ্বন্দ্ব ছিল এবং বাংলাদেশই ছিল একমাত্র উপায় পাকিস্তানিদের সাথে যুদ্ধ করার মতো, সো ভারত কিন্তু সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে ফেলে এবং বঙ্গবন্ধু মুক্তির পরে যা হবার সেটাই হয়েছিল। ভারতের তাবেদার হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি না দিয়ে বর্তমান সময়ে তাকে ভারত বন্ধু উপাধি দিলে অনেকটা খারাপ হবে না, তার প্রমাণটা আমি এখনই দিচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির পরপরই সফর করেন ভারতে। ইন্দিরা গান্ধী ছিল বঙ্গবন্ধুর পরম মিত্র এবং তিনি প্রতিনিয়তই তার সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ডিসকাস করতেন। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, ভারত যদি বাংলাদেশের পরম মিত্র হয় 1974 সালে কেন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল? কারণ সেই সময় তো ভারতের কাছে পর্যাপ্ত অর্থ ছিল বাংলাদেশকে সাহায্য করার মতো। যেই দেশ 1971 সালে যুদ্ধে বাংলাদেশকে খাবার দিয়ে, বাংলাদেশকে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে সাহায্য করতে পারে, তাহলে বাংলাদেশের মিত্র বন্ধু হয়ে কেন ভারত আমাদেরকে 1974-এর দুর্ভিক্ষে সাহায্য করতে পারে না? তবে তার আগেও বেশ কিছু ঘটনা ঘটে। ফারাক্কাবাদ চুক্তি নিয়ে সবাই যখন বিরোধ করেছিল, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ভারতের সাথে বন্ধুত্ব করে সেই চুক্তিতে স্বাক্ষর করে। মাওলানা ভাসানীর সাথে বারবার দ্বন্দ্বে জড়িয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের এই সকল কর্মকাণ্ড সেই সময় থাকা বড় বড় নেতাদেরকে অনেকটাই ভাবিয়ে তুলেছিল যে শেখ মুজিব আসলে করছেটা কি, ভারতের তাবেদারি নাকি বাংলাদেশের উন্নয়ন? যে উন্নয়ন নিয়ে এত কথা রটিয়ে গিয়েছে তার কন্যা শেখ হাসিনা, সেই উন্নয়নটা আসলে সেই সময় কতটুকু করেছিল বঙ্গবন্ধু, তার উত্তর হয়তো কেউই দিতে পারবে না। বাংলাদেশকে ভারতের প্রতি এতটাই নির্ভরশীল করে দিয়েছিল শেখ মুজিব যে সকল প্রকার ব্যবসায়ী চুক্তিতে ভারতের লাভটাই বেশি থেকেছে বাংলাদেশের তুলনায়। এমনকি 25 বছরের যে মিত্র চুক্তিটা সেই সময় করা হয়েছিল সেটাও ছিল ভারতের একদমই পক্ষে। তবে এই সকল কিছু মেনে নিলেও সেই সময় মেনে নেওয়া যায়নি একটি বিষয়, ভারত প্রতিনিয়তই সেই সময় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তাদের সেনাবাহিনী নিয়োগ করতেন। বিএসএফ সবসময় বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে পড়তেন এবং বিভিন্ন ধরনের লুটতরাজ করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তবে সেই সময় ব্যবসায়িক চুক্তিটা সব থেকে বড় ক্ষতি করেছিল বাংলাদেশে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করত সেই সময় ভারতের দখলদারি এবং চাঁদাবাজির ফলে সেই সময় তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। যেখানে আমাদের দেশ যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, অলরেডি বাংলাদেশ অর্থ সংকটে রয়েছে, সে সময় ভারতের উচিত ছিল বাংলাদেশের পক্ষে ব্যবসায়িক চুক্তি করা। তবে তারা সবসময় নিজেদেরটাই দেখেছে এবং এর সব থেকে বড় সমর্থক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের পর একাধিকবার ভারত সফরে গিয়েছেন। ইন্দিরা গান্ধীর সাথে একাধিকবার চুক্তি হয়েছে বিভিন্ন বিষয়ে, গোপন বৈঠক সহ সেই সময় সাংবাদিকদের বিরুদ্ধে গিয়েও বিভিন্ন ধরনের প্ররোচনা করেছেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের সাথে থাকা 4 জাতীয় নেতাকেও তিনি সেই সময় সরিয়ে দিয়েছিলেন। ভারত বিরোধী যারাই ছিল তাদেরকে অপছন্দ করতেন শেখ মুজিব। যার পরে 1975-এর 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর সারা দেশে মিষ্টি বিতরণ হয়। সেনাবাহিনী এবং সাধারণ মানুষের এই অভ্যুত্থানের পরে শেখ মুজিবুর যেমন পতন হয়, তেমনই পতন ঘটেছে এই শেখ হাসিনা। তবে আমি আপনাদেরকে দুইটা বিষয় একদম মিল করে দিচ্ছি, শেখ মুজিবের ভারত প্রীতি এবং শেখ হাসিনার ভারত প্রীতি, এই এক কারণেই তাদের দুজনের পতন ঘটেছে। এবং ভারতের বাংলাদেশের প্রতি যে আগ্রাসন সেটা ছিল স্বাধীনতার আগ থেকেই, যেটারই প্রতিফলন করিয়েছিলেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা। তবে আমাদেরকে এই সময় সব থেকে বেশি সতর্ক হতে হবে, বাংলাদেশি হয়ে কাজ করতে হবে, বহির্বিশ্বে বাংলাদেশের প্রতি হওয়া অনাচারের প্রতিবাদ গড়ে তুলতে হবে। আইনের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের যেই সকল অনৈতিক চুক্তি রয়েছে সেগুলোর মোকাবেলার চেষ্টা করতে হবে। ভারতের উপর নির্ভরশীলতা আস্তে আস্তে আরও কমিয়ে ফেলতে হবে, তাহলে হয়তো আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়তে পারবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা মুজিবের ভারত প্রীতি সম্পর্কিত কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।